আগামী ক্লাসে শুধু হবে ফাইবার গিগসে, অ্যাকাউন্টসে, এই বিষয় নিয়ে। শনিবার তাহলে অলরেডি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেট আপ করবেন, গিগ যতটুকু পারেন তৈরি করবেন। ব্যানারটা ডিজাইন নিয়ে বিষয়ে আপনাদের কোশ্চেন আছে দু একজন, যে ব্যানার কীভাবে করবো। ব্যানারটা আসলে মূলত ফাইবারে যে ব্যানারটা আপনি দিবেন এটা আপনাকে ক্যানভা থেকে তৈরি করতে হবে। আর হ্যাঁ, ক্যানভা থেকে তৈরি করবেন। ডিজিটাল মার্কেটিংয়ের 98% গিগ ক্যানভা থেকেই তৈরি, কারণ ডিজিটাল মার্কেটাররা গ্রাফিক ডিজাইন জানে না, ফটোশপ, ইলাস্ট্রেটর জানে না। হ্যাঁ, পেড দিয়ে করবে, ফ্রি দিয়েও করা যাবে। আপনি যদি সময় দেন ফ্রি দিয়েও ভালো ডিজাইন সম্ভব। তাহলে এখন আপনি যে একটা গিগের ব্যানার তৈরি করবেন তার জন্য আপনাকে কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনাকে অন্যান্য যে পাবলিকরা আপনার এই সার্ভিসের উপর যারা অলরেডি গিগ দিছে তারা তো ব্যানার ডিজাইন করছে, তাদের থেকে আপনাকে আইডিয়া নিয়ে আপনি 10টা গিগ দেখে 10টা গিগের ব্যানার দেখবেন, 10টা থেকে আপনি একটা বানাবেন। আপনি হুবহু অন্য একজনের গিগ হুবহু করার দরকার নেই। এখন সেক্ষেত্রে ধরেন যে আপনি ইউটিউব এসইওর গিগ দেবেন, ধরেন সাপোজ, তাহলে ইউটিউব এসইওর গিগ দেবেন। আপনি ইউটিউব এসইও লিখে এখন ফাইবারের মধ্যে সার্চ করলে এখানে অসংখ্য প্রায় 9000+ ইউটিউব এসইওর উপর গিগ আসলো। এখন এই যেমন ধরেন ইনি কী দিছে, এটা ভিডিও। আচ্ছা, এটা হলো ভিডিও, এটা হলো ব্যানার। অত প্রফেশনাল না, এটাও অত প্রফেশনাল হয়নি, এটাও ভালো হয়নি। এরা অলরেডি ফাইবারের মধ্যে লেভেল 2, লেভেল 1 ভালো রিভিউ আছে। তো এদের গিগের মধ্যে ব্যানার কতটুকু ভালো, এখন ওই বিষয়গুলো দেখলে আপনার হবে না। আপনাকে নতুন অবস্থায় সব কিছুতেই 100 হওয়া লাগবে, ঠিক আছে। এখন এর ব্যানারটা সিম্পল একটা ব্যানার, জাস্ট ইউটিউব এসইও র্যাঙ্ক ভিডিও, এতটুকু লিখছে। দেখেন এনার গিগের রিভিউ কতগুলো, 608। ক্লায়েন্ট ওনার ব্যানার দেখে আর ওনাকে কাজ দিবে না, ওনার রিভিউ দেখবে, ভালো সেলার, লেভেল 2 সেলার, এনাকে কাজ দেওয়াই যায়। তাহলে আপনি এই যে যেমন ধরেন এই যে এটা ভিডিও, হ্যাঁ ভালো ব্যানার দিতে হবে, অ্যাট্রাকটিভ ব্যানার দিতে হবে, যেন হচ্ছে কি সেটাই আপনাকে অ্যাট্রাকটিভ ব্যানার দিতে হবে, যেন মনে কি এখানে দেখেন একটা গিগের মধ্যে এই যে এই লাইনটাতে কয়টা গিগ আছে, 4টা গিগ শো করছে, মানে 4টা ব্যানার। 4টার মধ্যে যেটা ভালো এইটাই কিন্তু, মানে চোখটা কিন্তু এইটার মধ্যে আগে যাচ্ছে না, কালারফুল এবং হচ্ছে একটু গর্জিয়াস আকারে করছে, ওইটার মধ্যে কিন্তু চোখটা আগে যাচ্ছে। তো এইভাবে আপনাকেও করতে হবে যেন 4টা গিগ ব্যানারে 4জনের গিগ থাকবে, সেখান থেকে আপনার গিগের ব্যানারের জন্য চোখটা আগে যায় ক্লায়েন্টের। সেক্ষেত্রে কী করতে হবে, কালার কম্বিনেশনটা খুব ভালোভাবে নিতে হবে। যেমন কোন কালারগুলো বেশি দূর থেকে চোখে ধরে, হলুদ, কমলা কালারের বিষয়টা, লালটাও ধরে, যেহেতু সাদা, এটা ফাইবারের ইউএক্সটা আছে সাদা, লাল করলে ওইটা চোখ যাবে। তাহলে হলুদ, লাল, আপনি যেমন এটা সাদা, ইনি গিগের ব্যাকগ্রাউন্ড করছে সাদা, ফাইবারের ইউএক্সটাও হলো হোয়াইট, মানে দুইটা মিলেই যাচ্ছে একদম। কিন্তু এইটার সাথে কিন্তু এই যে হোয়াইট, এইটা দেখেন কত সুন্দর অ্যাট্রাকটিভভাবে, এবং এটার সাথে এটা খুব সুন্দর বনছে, এটাও খুব একটা ভালো হয়নি। তাহলে এইভাবে আপনাকে বুঝতে হবে আর কি। যেমন এই যে দেখেন, তাহলে এইভাবে আপনি 10টা গিগ ব্যানার দেখে আপনি একটা ব্যানার তৈরি করবেন। ছবি আপনি আপনার ছবি দিবেন, আপনি অন্য ছবিও দিতে পারেন। নিজের ছবি না দিলে তো সমস্যা নাই, দিলে ভালো, না দিলে নেই, বিষয়টা আসলে এরকম আর কি। ছবি দেওয়াটা ভালো, ছবি দিলে আপনার ব্যানারটা আপনার আরও ফুটিয়ে উঠতেছে আর কি, মানে ব্যানারটার মধ্যে পূর্ণতা পাচ্ছে যদি ছবি লোগো ব্যবহার করে, ব্যানারটা ভালো লাগে। নিজের ছবি বাদ দিয়ে আপনি অন্য কি দেবেন, লোগো দিতে পারেন, সেটা প্রাথমিক অবস্থায় না, এটা পরে এক সময় যে লেভেল 2 পর্যায়ে যখন যাবেন তখন দিন। আপাতত ছবি টবিগুলো ব্যবহার করবেন আসলে আর কি। আপনি নিজেকে সেল করতে যাচ্ছেন, এখন নিজেকেই যদি আপনি মানে সামনে না নিয়ে আসেন, হ্যাঁ হাইড করলে তার হচ্ছে না, এই জন্য ছবিটাই ব্যবহার করবেন আর কি। হ্যাঁ, তাহলে আমরা এই যে যেমন ব্যানার, বিভিন্নজন বিভিন্ন স্টাইলের ব্যানার করছে, ইনি যেমন আর একভাবে করছেন, হ্যাঁ এনার ছবিটা উনিভাবে দিয়েছেন, ইনি আর একটাভাবে করছেন, ইনি আরেকভাবে করছেন। তাহলে কি এইভাবে আমরা কি, তাহলে এখন গিগের ব্যানার নিয়ে আমাদের কোনো কনফিউশন আছে যে কীভাবে তৈরি করবো? আপনি আপনার সার্ভিসের উপর ফাইবারের মধ্যে সার্চ দিয়ে আপনি 10টা গিগের ব্যানার দিয়ে আইডিয়া নিয়ে আপনি একটা গিগ বানাবেন।
হ্যাঁ, আপনি এখন গিগের মধ্যে কি লেখা দিবেন, কেমন লেখা হবে, এই যে আপনি 10টা গিগ ব্যানার দেখেন, 10জন গিগের মধ্যে তারা ব্যানারের মধ্যে কি লিখছে, 10টা কথা, ধরেন যে 10টা গিগ থেকে আপনি 10টা পয়েন্ট নিয়ে আসেন, নিয়ে এসে আপনার গিগ ব্যানারের মধ্যে আপনি দিয়ে দেন। এইরকম বিষয়। সবাই ইউটিউবের লোগো তোমার ব্যবহার করতেছে, আপনি ইউটিউবের লোগো ব্যবহার করবেন, টিউবিডির লোগো ব্যবহার করবেন, ভিডিআইকিউ লোগো ব্যবহার করবেন, কারণ এসইও করতে গেলে এই দুটো এক্সটেনশন হেল্প লাগে, আপনি সেগুলো দিবেন, ঠিক আছে। আর লোগো অবশ্যই হবে, যে গিগ ব্যানার তৈরি করবেন ওই গিগের ওই সার্ভিসের অবশ্যই লোগো ব্যবহার করবেন। ফেসবুক অ্যাডসের ফেসবুকের লোগো দিবেন, ইনস্টাগ্রামের লোগো দিবেন, ঠিক আছে। গুগল অ্যাডসের লোগো আছে, গুগল অ্যাডসের লোগো দিবেন, গুগল থেকে ডাউনলোড করে নেবেন। যদি ক্যানভা থেকে না পাওয়া যায় তাহলে গুগল থেকে ডাউনলোড করবেন। তাহলে এই হলো অবস্থা। হ্যাঁ, তাহলে ক্যানভা যদি প্রো লাগে তাহলে ক্যানভার প্রো কার কাছ থেকে নেবেন 100 টাকায় 1 বছরের জন্য, সেটা তো কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়েই দিছি। ফ্রি দিয়েও করা যাবে আর কি, ফ্রি দিয়েও, আচ্ছা ফ্রি দিয়েও করা যাবে, ফ্রি দিয়েও ভালো ডিজাইন সম্ভব যদি সময় দেন। কারণ ক্যানভার মধ্যে যত বেশি সময় দেবেন তত ভালো ডিজাইন করতে পারবেন। আপনি যদি খুব অল্প সময় দেন তাহলে খুব ভালোভাবে ডিজাইন বের হবে না, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর ফাইবারের গিগের টাইটেল কীভাবে রিসার্চ করবেন সেটা তো ভিডিওর মধ্যে সুন্দরভাবে বলাই আছে। ডেসক্রিপশন, আপনি 10টা গিগের ডেসক্রিপশন দেখে আপনি আইডিয়া নিয়ে আপনি লিখবেন। এখানে আপনি যখন একটা গিগ কমপ্লিটলি দেওয়া শিখে যাবেন তখন বাকি গিগগুলো আপনি নিজেই পারবেন। তারপর হচ্ছে এফএকিউটা দেওয়ার পর যদি কোনো কম বেশি হয় তখন চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সবই চেঞ্জ করা যাবে। গিগের ব্যানার যদি ধরেন যে এখন ভালো লাগতেছে না, চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করবেন। কিন্তু গিগটা যখন মানে চেঞ্জ করার নিয়ম হলো, গিগটা যখন ভালো একটা ইমপ্রেশন আসে না, গিগটা র্যাঙ্কের দিকে নেয়, তখন আসলে চেঞ্জ করাটা ভালো। কারণ গিগ ভালো ইমপ্রেশন হচ্ছে, গিগ ফার্স্ট পেজের দিকে আসছে বা সেকেন্ড, থার্ড, ফোর্থ পেজে আসে, ওই সময় এডিট করলে হয়তো বা গিগটা ডাউন হওয়ার সম্ভাবনা থাকে, এরকম মাঝে মাঝে হয়। আবার গিগ মনে করেন যে চেঞ্জ করছেন, সেটা রিভিউতে আসে, এখন রিভিউতে 2-3 দিন থাকতেছে, তারপরে আপনার গিগ অ্যাক্টিভ হবে, তাহলে এই যে সময় একটা যাচ্ছে। এই জন্য যখন গিগের মধ্যে ইমপ্রেশন নাই, 5, 10, 15, 20, 50 ইমপ্রেশন, আর যখন গিগের মধ্যে ভালো ইমপ্রেশন হবে, মানে ভালো র্যাঙ্কের দিকে আছে, মানুষের কাছে যাচ্ছে, তখন দেখবেন 250, 300, 400, 500, 1000, 2000 পর্যন্ত ইমপ্রেশন হয়। ইমপ্রেশন মানে কি, অতজনের কাছে যাচ্ছে। 1000 ইমপ্রেশন মানে কি 1000 মানুষের কাছে গেছে, তা দেখুক বা না দেখুক, ইমপ্রেশন কিন্তু এটাই, তাই না? তাহলে এই হলো বিষয়। আচ্ছা, আর গিগের ডেসক্রিপশন ওই যে 10টা গিগের থেকে আপনি কম্বিনেশন করে আপনি একটা ডেসক্রিপশন লাগিয়ে করবেন। আর এফএকিউটা হচ্ছে কি, এফএকিউ হলো যে আপনার সার্ভিসের উপর ক্লায়েন্ট কী কোশ্চেন করবে তার অ্যান্সার। ক্লায়েন্ট আপনার সার্ভিসের উপর কী কোশ্চেন করবে তার অ্যান্সারটা আপনিও লিখবেন, দেন আপনিই অ্যান্সার দিবেন। এইভাবে সেমভাবে আপনি 10টা গিগের এফএকিউ দেখেন, সেখান থেকে একটা করে আপনি নিতে পারেন। অথবা আপনি সবার কপি করাটা এখানে ঠিক না। মনে করেন যে যেমন হচ্ছে কেউ একটু চেঞ্জ করে নিলেই তো হয়, কেউ বিউটিফুল লিখছে, আপনি হচ্ছে নাইস লিখেন, অ্যাট্রাকটিভ লিখেন, বাস এই যে এইভাবে জাস্ট চেঞ্জ করে আপনাকে লিখতে হবে। কেউ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখছে, আপনি শুধু সংক্ষিপ্ত আকারে FB অ্যাডস লিখে রাখেন, বাস হয়ে গেল। এইভাবে আপনাকে করতে হবে আর কি। আর সার্চ ট্যাগ, আপনার সার্ভিসের উপর যে সার্চ ট্যাগ, আপনি সাব ক্যাটাগরি কী দেবেন, এইটা অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। যে আমরা যে গিগ দিয়ে যাব, আমাদের সার্ভিস আপনার ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ জিজ্ঞাসা করে না, ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ জিজ্ঞাসা করবে। আপনি যখন গিগটা দিতে যাবেন, যদি আপনি হয়তো বা যারা গিগটা দিতে যাবেন, আপনি টাইটেলের পরেই আসবে যে আপনার সাব ক্যাটাগরি কী হবে, তার সাব ক্যাটাগরি কী হবে। এইটা তখন আপনি কোথা থেকে আইডিয়া নেবেন, এই যে মানুষ তো ইউটিউবে গিগ দিছে, তারা দেখেন কী দিছে সাব ক্যাটাগরি বা সার্ভিস টাইপ, তারা কি মানে ক্যাটাগরি তো ডিজিটাল মার্কেটিং, ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং হবে, সেই ডিজিটাল মার্কেটিংয়ের সাব ক্যাটাগরি হবে কি। হ্যাঁ, এই যে মানুষ দিছে, আপনি সেখানে আইডিয়া নেন, এই যে ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, দেন সাব ক্যাটাগরি হলো ভিডিও মার্কেটিং, আর সাব টাইপ এই যে সার্ভিস টাইপ হলো ভিডিও এসইও, বাস এই যে হয়ে গেল। আপনি ওইভাবে দেন। আপনি আরও দুটো দেখেন, যেটা 5টা গিগ দেখবেন, 5টা গিগের মধ্যে 4টা গিগ মধ্যে যেগুলো আছে, যেটা সবাই বেশি ব্যবহার করছে সেটাই আপনি দেবেন। সেমভাবে দেখেন ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও এসইও। সেটা আমি বলতেছি না যে আপনি কী দিবেন, আপনি 10টা গিগ দেখবেন। ফেসবুক অ্যাডসের বেলায় আসবে হলো ফেসবুক অ্যাডসের আসবে ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সার্ভিস টাইপ হলো, সাব ক্যাটাগরি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর আপনার তারপর হলো সাব ক্যাটাগরি সার্ভিস টাইপ, শেষে সার্ভিস টাইপ হলো আপনার ফেসবুক পেইড অ্যাডস থাকে, ফেসবুক পেইড অ্যাডস নয়, শুধু পেইড অ্যাডস থাকে,
সেমভাবে এই যে ওরা দিছে এই যে ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও এসিও। তার মানে আমরা 3টে কি ওপেন করলাম, 3টার মধ্যে ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও এসিও। তাহলে আপনি এভাবে ভিডিও তাহলে এভাবে আপনারা দিবেন আর কি, কারণ এই বিষয়টা অনেকে সবাই কোশ্চেনের মধ্যে পড়ে যান যে এটা কী দেবো। আগে আপনাকে দেখতে হবে মানুষ কী দিছে। তারপর হলো যে সার্ভিসে সার্চ ট্যাগ কী দিবেন, সার্চ ট্যাগ এটা দিছে না যে এটা এফএকিউ দিচ্ছে 3টা, আপনিও 3টা 4টা 5টা 10টা জয়টা দেওয়া যায় আপনি তয়টাই দিবেন। এই যে সার্চ ট্যাগ দিছে, সার্চ ট্যাগ কারোর সাথে কারো মিলে গেলে সমস্যা নেই, সার্চ ট্যাগ বলতে রিলেটেড ট্যাগটাই, এটাই হলো সার্চ ট্যাগ। এই যে ভিডিও মার্কেটিং, ভিডিও এসিও, ইউটিউব ম্যানেজার, ইউটিউব ভিডিও এসিও, ইউটিউব প্রমোশন। আপনি 10টা গিগ দেখেন, 10টা গিগের মধ্যে যে সার্চ ট্যাগটা বেশি সবাই ব্যবহার করছে আপনি সেটা ব্যবহার করেন, এই আর কি। মানে সার্চ ট্যাগ বলতে কি আপনার এই গিগটা মানুষ কী কী কিওয়ার্ডে সার্চ দিলে আপনার গিগটা আপনি দেখাতে চান তার সামনে, এটাই হলো সার্চ ট্যাগ। যেমন আমরা ওই যে ভিডিও এসিও করার সময় আমরা ট্যাগ দিই না, সেম বিষয়টা হলো এখানে সার্চ ট্যাগ বা রিলেটেড ট্যাগ, ঠিক আছে, এই হলো বিষয়। এখন আসেন আমরা আমাদের কাজের মধ্যে চলে যাই। রুমিন আক্তার, হ্যাঁ রুমিনা বেগম। আর প্যাকেজের যে বিষয়টা হলো আপনি লেভেল 1 সেলার, যেমন এ ভদ্রলোক দিয়েছে 2 ভিডিও এসিও $5। আর একটু আগে যে রুমিনার গিগটা আসলো ওই গিগের মধ্যে কিন্তু একটা ভিডিও এসিও মানে $10 ছিল সম্ভবত এরকম ছিল আর কি। এখন প্যাকেজটা আপনি হবে কি, আপনাকে প্যাকেজটা যেমন 2টা ভিডিও এসিও $5 নিচে কিন্তু আর নাই, মিনিমাম হলো 5। এই তাহলে আপনি ধরেন এই দিছে 2টা ভিডিও, আপনি 3টে ভিডিও $5 দেন, $5 নিচে তো আসার কোনো অপশন নেই। এ লেভেল 1 সেলার, এ যদি 2টা ভিডিও এসিও $5 সার্ভিস প্রোভাইড করতে পারে তাহলে আপনি একদম নিউ, আপনার তো আর বেশি সার্ভিস দেওয়া উচিত। প্রাথমিক অবস্থায় প্রথম অবস্থায় আমরা টাকার দিকে চিন্তা না করে আমরা আমাদের ক্লায়েন্টের বেশি করে সার্ভিস প্রোভাইড করার চিন্তা করতে হবে আগে। যখন আপনার লেভেল 1 লেভেল 2 টপ রেটেড হয়ে যাবেন তখন আপনার আস্তে আস্তে কাজের পরিমাণ কমে যাবে, ডিমান্ড বেড়ে যাবে, তখন আপনার ভ্যালু বাড়বে, আপনার গিগের প্রাইসও বাড়ে যাবে, অটোমেটিকলি আপনি বাড়াই দিবেন। কিন্তু প্রথম অবস্থায় তো আপনাকে কম টাকা বেশি সার্ভিস দেওয়ার চেষ্টা করতে হবে, নাহলে তো ক্লায়েন্ট আপনার কাছে আসবে না। যেমন লেভেল 2 সে লেভেল 1 সেলার, ও 2টা ভিডিও এসিও করতেছে $5, আপনি দিলেন একটা ভিডিও এসিও $5। ক্লায়েন্ট যদি দেখে যে কি সে লেভেল 1 সে আপনার থেকেও কম টাকা নিচ্ছে, তাহলে আপনার কাছে সে কেন আসবে? সে লেভেল 1-এর কাছে যাবো তো এক্সপার্ট আপনার থেকে বেশি, এই আর কি বিষয়। তাহলে এইভাবে আমাদের গিগ প্রাইসটা কত দেব এইটা আমরা অন্যান্য সেলারের সাথে মানে আইডিয়া নিয়ে তার থেকে একটু কম দেওয়ারই চেষ্টা করব। স্ট্যান্ডার্ডে বলতেছে 5টা ভিডিও এসিও $15, 8টা ভিডিও এসিও $30। এ ভদ্রলোকের একটু বেশি আর কি, সংসারে বাচ্চা কাচ্চা মনে নাই তো খাওয়াই লোভ নাই আর কি, তা নাহলে এত লো বাজেট। মহিন খান হেভি লো দিয়ে ফেলছে আর কি, হেভি লো। বাংলাদেশ ভিডিও এসিওর 80% পাবলিক বাংলাদেশের। এই যেমন এ হলো একটু প্রো হয়ে গেছে দেখেন, এর কিন্তু কাজের ডিমান্ড বেশি হবে। এরও কাজের মোটামুটি ডিমান্ড আছে। এর প্রায় 615টা রিভিউ দেখেন, এ হচ্ছে একটা ভিডিও এসিও করে নেবে $30। প্রিমিয়াম হলো 3টা ভিডিও এসিও করে দেবে $75। এ কিন্তু বাইরের লোক, নর্থ ম্যাসেডোনিয়া যাই হোক বাইরের দেশ। তাহলে এর কিন্তু আপনার 2012 সাল থেকে আছে, দেখেন কতগুলো রিভিউ দেখছেন, 11,000। একে কিন্তু আবার ক্লায়েন্ট তাও কাজ দিবে, কারণ এ কিন্তু আরও এক্সপার্ট। তো এ যদি এক্সপার্ট, এর ডিমান্ড একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। এই যে ক্লায়েন্ট কিন্তু এই বিষয়গুলো চিন্তা করে। এই লেভেল 2 16টা, এ 1 ভিডিও এসিও $10। এখানে কি বলছে, প্রো প্যাকেজে 1 ভিডিও এসিও হাই ডিএপিএস সাইট ভিডিও এসিও করে আপনাকে 2.0 ওয়েব 2.0 প্ল্যাটফর্মে করবে, ব্যাকলিং করবে আর কি। এ আবার একটা ভিডিওর জন্য $45। কি বাংলাদেশি নাকি ইন্ডিয়া? দেখ এখন মতো সার্ভিস দিচ্ছে আর কি। তাহলে এইভাবে আমাদের প্রাইসগুলোকে দেখতে আমরা সবার সাথে মিল করে একটু কম টম দেবো আর কি।
কাজটা বেশি করে। আচ্ছা, এখন আমরা আসেন আমাদের যে এসইওর যে অবশিষ্ট অংশ আছে সেখানে আমরা প্রবেশ করি। তাহলে আগামী ক্লাস হচ্ছে শনিবারে আপনারা গিগ প্রোফাইল ক্রিয়েট করবেন। প্রোফাইল ক্রিয়েট করে সেগুলো আপনারা ডক্স ফাইলের মধ্যে সেই প্রোফাইলগুলো যে আপনি যেটাই যা কিছু চেঞ্জ করতেছেন সেগুলোর স্ক্রিনশট নিয়ে ডক্সের মধ্যে রাখবেন। কীভাবে রাখতে হবে সেটা তো আমি দেখাইছি। দেন আসার আগে ওই ডক্সের অ্যাক্সেসটা আপনি এডিটর অ্যাক্সেস দিয়ে কপি লিঙ্কে ক্লিক করে ওই লিঙ্কটা আপনি গ্রুপে সেন্ড করবেন, নয়তোবা গ্রুপে করার দরকার নেই, আমার যে পার্সোনাল টেলিগ্রাম আছে সেখানে আমাকে দিবেন। তাহলে আমরা এখানে এসে আবার ওটা চেক করবো যে আপনার মধ্যে শনিবারের মধ্যে বলতে হ্যাঁ শনিবারই তো, মানে এর মধ্যেই করতে হবে, শনিবার চেক হবে, এর মধ্যে তাছাড়া তো আসলে কোনো সুযোগ নেই। তাহলে আসবেন কিন্তু মিসটেক করেন না আর কি, কারণ আসলে কি অন্তত একটা গিগ দেওয়া শিখে যান, তারপরে বাকি গিগগুলো আপনি 1 মাস 1.5 মাস 2 মাস পর দেন, উঠলে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু এই যেমন আমাদের এক আপু হচ্ছে কী নাম ওনার, ইলাবতী রয় মনে হয়, হ্যাঁ ইলাবতী, এই ইলাবতী আপু, হ্যাঁ শুনছেন? হ্যাঁ কিছুদিন আগে এলাম গিগে কমপ্লিট করবে নাই, আমাকে সেদিনকে মেসেজ দিছিল যে ভাই আমি গিগটা তৈরি করছি এটা দেখেন, কই দিয়ে আমার তারপরে আর মনে নাই, তারপরে মনে নেই, উনিও আর দেয় নাই। কই ইলাবতী দেখি, কই যা সেই ইলাবতী, হিন্দু কই, হ্যাঁ আরে ই ছিল তখন আমার পাওয়া যাচ্ছে না কেন জানি। এটা দিছে নাকি আমার, এই যে ইলাবতী দেখছেন দেখছেন করে দিয়েছেন, দেখছেন দিছে হলো ইনোভেটিভ আইটির, তাহলে আমি পাবো কীভাবে? এই দেখেন কি ঘটনা, কি দিয়েছে ভাই, এটা তো আর গুগল ট্যাগ ম্যানেজার প্র্যাকটিসের না, এটা আলাদা। এই যে ইলাবতী রয় সম্ভবত আমার আর একটা টেলিগ্রাম আছে ওইটা দিছে। সম্ভবত উনি আর একটা দিছে, ওই ফোন তো এখানে নাই, যাই হোক তাহলে ওটা দেখতে দেখা যায় গেল না আর কি। তাই উনি কি 22 ব্যাচের স্টুডেন্ট, 22 ব্যাচেরও না 21 ব্যাচের স্টুডেন্ট, উনি গিগ দিচ্ছে হলো এখন, তাহলে কোর্স শেষ হয়েছে 2.5 মাস হয়েছে, তো এতদিন ধরে উনি নাই, একটা গিগ অন্তত যদি দিতে পারতো তাহলে বাকি গিগগুলোর জন্য কিন্তু উনা কনফিউজ ইয়েটা থাকতো না। তো এই হলো অবস্থা। আপনারা তো তাই দেখতেছি দশা। আচ্ছা তাহলে আমরা ওয়েবসাইটের অন পেজ এসইও করার জন্য আমাদের এসইও কিওয়ার্ড রিসার্চটা কীভাবে করব, কি আমরা একটা পেজের জন্য একটা প্রাইমারি কিওয়ার্ড, কয়েকটা সেকেন্ডারি কিওয়ার্ড হবে, সেই প্রাইমারি কিওয়ার্ড সেকেন্ডারি কিওয়ার্ড কোথায় বসাবো, টাইটেল অপটিমাইজেশন, ম্যাটার ডেসক্রিপশন অপটিমাইজেশন, এই তারপর ইউআরএল পারমালিঙ্ক, হেডিং, এই ইমেজ কন্টেন্ট, দেন হলো গুগল জিএমবি বা গুগল মাই বিজনেস, এগুলো A to Z আমাদের কমপ্লিট। এখন আমরা ফাইনালি চলে যাব ওয়েবসাইটের ভিতরে আমরা কিভাবে এসইওটা করব। ওয়েবসাইটের ভিতরে আমাদের যে এই যা শিখলাম সেগুলো আবার ওয়েবসাইটের ভিতরে ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? ওখানে আপনাকে বসাতে হবে, তা নাহলে তো হচ্ছে না। তাহলে সেটা আমরা কীভাবে বসাতে পারি সেই বিষয় নিয়ে আমাদের এখনকার কথাবার্তা। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আপনাকে ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা দিচ্ছে সেই ওয়েবসাইটের ভিতর আপনাকে আগে প্রবেশ করতে হবে। তাহলে ওয়েবসাইটের ভিতরে আপনি প্রবেশ করতে পারেন কয় উপায়ে বলেন? ওয়েবসাইটের ভিতরে মানে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা যাব, কয়টা উপায়ে যেতে পারি? এই আর তাছাড়া কিছু নাই, উপায় নাই। যদি ক্লায়েন্ট আমাদের তার ওয়েবসাইটের লগ ইন ডিটেলসটা দিয়ে দেয়, জিমেল ইউজার নেম অথবা পাসওয়ার্ড যদি দিয়ে দেয় তাহলে আমরা লগ ইন করতে পারবো। আর যদি সে আমাকে অ্যাক্সেস দেয় তাহলে জিমেল থেকে আমাকে অ্যাকসেপ্ট করে দেন অ্যাক্সেস নিতে হবে, অ্যাক্সেস আমি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। তাহলে এখন
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কিভাবে লগ ইন করব সেটা একটু দেখাই। আর ওয়েবসাইটের অ্যাক্সেস আপনি ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে রিসিভ করবেন সেটা তো ভিডিওর মধ্যে দেখানো আছে, তাই না? হ্যাঁ, সেটা তো ভিডিওর মধ্যে আমি দিছি। এখন আসেন, আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় এবং শপিফাই ওয়েবসাইট হয়, তাহলে আপনাদের যেটা হবে, আমি আগে ওয়ার্ডপ্রেসের কথা বলি। এই যে ক্লায়েন্ট ওয়েবসাইটের নাম দিয়ে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে WP-admin যদি ওয়ার্ডপ্রেস হয়, WP- দিয়ে অ্যাডমিন সবগুলো ক্যাপিটাল স্মল লেটার হবে, দিয়ে আপনি যদি ইন্টার দেন। আর যদি শপিফাই ওয়েবসাইট হয় তাহলে স্ল্যাশ দিয়ে শুধু অ্যাডমিন হবে। যদি শপিফাই ওয়েবসাইটে লগ ইন ডিটেলস দেয় আপনাকে, তাহলে আপনি লগ ইন করবেন, ওয়েবসাইটের নামটা দিয়ে স্ল্যাশ দিয়ে শুধু অ্যাডমিন লিখবেন, লিখে ইন্টার দিলে, এই যে ইন্টার দিলাম, এখন আমাকে সরাসরি ভিতরে নিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমি এই যে ভিতরে নিয়ে যায়নি, এই যে বলতেছি ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস দাও। তাহলে ক্লায়েন্ট আপনাকে যে ইমেলটা দিয়েছে সেই ইমেলটা দেন, এবং ক্লায়েন্ট যে আপনাকে পাসওয়ার্ডটা দিল সেই পাসওয়ার্ডটা দেন, দিলে আপনি এখানে লগ ইনে চলে যাবে। সেমভাবে শপিফাইয়ের ক্ষেত্রেও ওয়েবসাইট নাম দিয়ে স্ল্যাশ অ্যাডমিন লিখলে এই পর্যায়ে নিয়ে আসবে আপনাকে, এখানে আসবে। শুধু আপনি তার যদি সেই ইউজার নেম দেয় তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ড, যদি সে জিমেল দেয় তাহলে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনে ক্লিক করলে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাবেন। এই যে ওয়েবসাইট ড্যাশবোর্ডে চলে আসলো, ওয়েবসাইটের ব্যাক সাইড, তাই না? এখন এটা হলো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে যদি ক্লায়েন্ট যে বিষয়গুলো প্রতিটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থাকে সেম, সেগুলো হচ্ছে ড্যাশবোর্ড নামে একটা অপশন আপনি পাবেন, আপডেট নামে এই হোমটা পাবেন, হোম পেজ পাবেন, আপডেটটা দেখতে পারবেন, পোস্ট পাবেন। যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় এই বিষয়গুলো প্রতিটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেই থাকবে, পোস্ট থাকবে, মিডিয়া থাকবে, পেজ থাকবে, কমেন্ট থাকবে। কমার্স থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রোডাক্ট কমার্স থাকলে প্রোডাক্ট থাকবে, অ্যানালাইটিক্স থাকবে, মার্কেটিং থাকবে, এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। কারণ এগুলো বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন, যেমন আমরা আমাদের যে ফোনগুলো আছে, একটা করে ফোনের মাল্টিপল অ্যাপস থাকে না, একটা মানে ক্যামেরা, আমরা যে বিউটি ক্যামেরা যে আপনারা মেয়েরা যে বিউটি ক্যামেরা ব্যবহার করে, সেই মোবাইলের মধ্যে তো ক্যামেরা আছে, সেটা বাদেও গুগল প্লে স্টোর থেকে বিউটি ক্যামেরা লিখে সার্চ দিয়ে কতগুলো ক্যামেরা আসে, কতগুলো অ্যাপস আসে, তা যে কোনো অ্যাপস কিন্তু আপনি ইউজ করতে পারেন, তাই না? তো এখানেও সেম বিষয়টা, বিভিন্ন এলিমেন্টর আছে যেগুলো আপনি বিভিন্ন এলিমেন্টর বিভিন্ন যে কেউ যেটা ইউজ করে আর কি। অ্যাপিয়ারেন্সটা থাকবেই প্রতিটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, প্লাগ ইন থাকবে, ইউজার থাকবে, টুলস থাকবে, সেটিং থাকবে। ইওস্ট এসইও নামে একটা অপশন আসছে। ইওস্ট এসইওটা হলো আমরা যে ওয়েবসাইটের এসইওটা করব, দুটো প্লাগ ইনের মাধ্যমে আমরা করতে পারি। একটা হলো ইওস্ট এসইও আর একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। এগুলোর বাইরেও আরও বেশ কয়েকটা প্লাগ ইন আছে, কিন্তু সব থেকে পপুলার হচ্ছে ইওস্ট এসইও। তাহলে ইওস্ট এসইও আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি ইওস্ট এসইও ক্লায়েন্টের ওয়েবসাইটে অলরেডি ইনস্টল করা থাকে তাহলে এখানে আপনি এটা দেখতেই পারবেন, আর যদি না থাকে তাহলে এই অপশনটা এখানে থাকবে না। তাহলে আমি এটাকে রিমুভ করে দিই, দিয়ে আপনাকে নতুন করে কিভাবে আপনারা সেট আপ দেবেন আমি সেটা দেখাই। তাহলে আমরা প্লাগ ইনের মধ্যে আসলাম, অল প্লাগ ইন। এই যে আমাদের ইওস্ট এসইও, এটাকে আমরা ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। তাহলে আমরা এখন ইনঅ্যাক্টিভে আসবো, ইনঅ্যাক্টিভ থেকে আমাদের ডিলিট করে দিতে হবে, এই যে ডিলিট। এখন কিন্তু আর আমি যদি রিফ্রেশ করি তখন কিন্তু আর এই জায়গায় ইওস্ট এসইও নামে অপশনটা আর পাচ্ছি না, এই যে দেখেন নাই। তার মানে এইভাবে যদি দেখি ওয়েবসাইটের মধ্যে নাই কোনো ইওস্ট এসইও কোনো অপশন নাই, তার মানে ওয়েবসাইটের ওর মধ্যে এখন ইওস্ট এসইও প্লাগ ইনটা ইনস্টল করা হয়নি। আপনি ইনস্টল করে দেন, আপনি কাজ করবেন। আমরা যেমন ভিডিও এসইও করার সময় আগে আমরা কি ভিডিও টিউব বিডি বা ভিডিও আমরা ইনস্টল দিয়ে তারপরে ভিডিও এসইওতে যাই, সেমভাবে আপনি এখানে ইওস্ট এসইওটা করে আপনি এসির মধ্যে যাবেন। যেহেতু আপনারা ভিডিও এসইওটা জানেন, এক্ষেত্রে এটা আপনাদের জন্য খুব ইজিলি হবে, কারণ একই ধরনের নিয়মকানুন। তাহলে আমরা আসেন নতুন করে ইনস্টল করি, এই যে প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইন, এই জায়গার মধ্যে এসে আপনারা সার্চ করবেন ইওস্ট, YOAST, ইওস্ট এসইও, সার্চ দিলে বের হয়ে যাবে। দেন এখান থেকে যেখানে 27,000 প্লাস ইনস্টল হয়ে গেছে, এটা 27,000 রিভিউ, 10 মিলিয়ন প্লাস হলো ইউজ করে মানুষ। আর র্যাঙ্ক ম্যাথ হচ্ছে যে এটা যেটা আমি বললাম না, র্যাঙ্ক ম্যাথ আরেকটা নামে একটা আছে র্যাঙ্ক ম্যাথ, এটা ইউজ করে 3,06,897 এটা হলো রিভিউ। তাহলে এটার থেকে পপুলার কিন্তু এটা। তাহলে আমরা ইওস্ট এসইওটা দিয়েই শিখবো, কারণ এটা আরও সহজ আর কি। ইনস্টল নাওতে ক্লিক করলাম। ইওস্ট এসইও হচ্ছে একটা পেইড সফটওয়্যার,
যেভাবে আপনারা ভিডিআইকিউ টিউবিডি পেইড আপনারা কিন্তু ফ্রিতেও করতে পারেন, ফ্রিতেও করা যায় না ভিডিআইকিউ দিয়ে, সেমভাবে ইউএসটিসিও পেইড আপনি চাইলে ফ্রি দিয়েও করতে পারবেন, কিন্তু পেইড হলে আরও সুবিধা, আর ফ্রিতে একটু ইয়ে হয়। তাহলে আমাদের ইনস্টল হয়ে গেল, এখন আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলেই আমরা এখানে দেখতে পারবো। হয়ে গেল ভাই অ্যাক্টিভ। হয়ে গেল, এই যে ইউএসটি চলে আসছে। তাহলে ইউএসটিসিও যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে অলরেডি ইনস্টল থাকে তাহলে নতুন করে ইনস্টল করার দরকার নাই, যদি না থাকে তাহলে তো করতে হবে। তাহলে ইনস্টল আমরা করলাম, করে আমরা এখন এই ইউএসটিসিওটা একটু কনফিগার করব, দেন তারপরে আমরা এসইওতে চলে যাব। তাহলে কনফিগারের মধ্যে আমাদের কী কী করতে হবে, এই ইউএসটিসির মধ্যে যখন আমি কার্সার রাখি তখন এখানে এই ডান দিকে একটা পপআপ বের হয়ে গেল। এই যে প্রথম কাজ হলো জেনারেল সেকশন, এই জেনারেলের মধ্যে ক্লিক করি। তাহলে আমাদের আগে কি ইউএসটিসিওর মধ্যে আমরা আগে কনফিগার করে নেব, তারপর আমরা সাইটের মধ্যে এসইও করতে যাব। এখানে বলতেছে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এই যে অ্যালার্ট সেন্টার নিচের দিকে ফার্স্ট টাইম কনফিগারেশন, এই ফার্স্ট টাইম কনফিগারেশনের মধ্যে ক্লিক করে দিই। ফার্স্ট টাইম কনফিগারেশনের মধ্যে ক্লিক করার পর এখন বলতেছে যে কি এসইও ডাটা অপটিমাইজেশন উই হ্যাভ অলরেডি সাকসেসফুল অ্যানালাইজ ইউর সাইট। আচ্ছা, কন্টিনিউ। এগুলো আপনাকে অলরেডি কিছু আপনাদের এখানে করা আছে, কারণ হচ্ছে কি আমি তো অলরেডি ইউএসটিসিও অলরেডি আমার এই ওয়েবসাইটের মধ্যে ছিল, যার কারণে আমার এখানে অনেক কিছু করা থাকবে। আমি আপনাদের অবশ্যই বলবো যে কোনটা করা থাকবে না সেটা আপনাকে করতে হবে। তাহলে আমরা এখানে কন্টিনিউ করে দেই। তারপর পরেরটা আসে সাইট রিপ্রেজেন্টেশন। সাইট রিপ্রেজেন্টেশনের মধ্যে কী কী আছে, ডাজ ইউর সাইট রিপ্রেজেন্ট অ্যান অর্গানাইজেশন অর পার্সন। এই সাইটটা কি একজন পার্সনের না একজন অর্গানাইজেশনের বা একটা প্রতিষ্ঠানের। তাহলে এই সাইটটা অলরেডি পার্সন সিলেক্ট করেই দেওয়া আছে। তাহলে যদি অর্গানাইজেশন হয় তাহলে অর্গানাইজেশন মানে কোনো একটা প্রতিষ্ঠানের একটা যদি হয়, কোম্পানি বেজ হয় তাহলে অর্গানাইজেশন, আর আমার মতো কোনো একজন পার্সনের যদি হয় তাহলে পার্সন। ঠিক আছে, যদি একটা সিঙ্গেল ক্লায়েন্ট আপনার কাছে আসে তাহলে তার নিজস্ব ওয়েবসাইট, কিন্তু যখন একটা কোম্পানি বেজ হবে তখনই সেটা অর্গানাইজেশনে চলে যাবে। যেমন আমার চ্যানেলের নাম কিন্তু আগে ছিল ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ, এখন নাম পরিবর্তন হয়ে গেছে স্কিল আপ ইনস্টিটিউট নাম দিয়ে দিচ্ছি, skillup.com। হ্যাঁ, স্কিল আপ, হ্যাঁ না এতদিন তো প্রতিষ্ঠানের বিষয়টা না, এতদিন তো আসলে কি ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ, এটা কেমন না, মানে এটা তো জাস্ট মানে না, এটা জাস্ট এত কিছু ভাবা হয়নি। আমি তো কখনো চিন্তা করি নাই যে আমার ইউটিউব চ্যানেল 50,000+ সাবস্ক্রাইবার হবে, এটা কখনোই চিন্তা করি নাই। জাস্ট নাম দিয়েছি ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ। ফ্রিল্যান্সিং শিখতে আমার সাথে ফ্রিল্যান্সিং শিখবে মানে এইরকম। হ্যাঁ, পুরো নামই চেঞ্জ, স্কিল আপ ইউপি, স্কিল আপ ইনস্টিটিউট.com। সব কিছু আগেরটাই, জাস্ট নামটাই শুধু পরিবর্তন হয়েছে। কারণ আসলে এটার লং টাইম যেভাবে ধরি থাকে তাহলে এটা কেমন হয়ে যায়, এই জন্য সব কিছু আগের মতোই আছে, যা শুধু এগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে এটা চেঞ্জ হয়ে যাবে, এই যে লোগো অলরেডি করা হয়ে গেছে, এগুলো চেঞ্জ হয়ে যাবে আর কি। এই যাই হোক, তারপর হচ্ছে তাহলে পার্সন বুঝলাম। তাহলে এই যে স্কিল আপ ইনস্টিটিউট যখন হবে তখন কি এটা প্রতিষ্ঠান বেজ হয়ে গেল, তখনই অর্গানাইজেশন হয়ে গেল। আর পার্সন বেজে থাকলে তখন পার্সন। এই যে এই বিষয়টা বোঝার জন্যই মূলত ওইখানে ওইটা নিয়ে কথা। ওয়েবসাইটের নাম দেবো, তাহলে এই ওয়েবসাইটের নাম আছে ক্লায়েন্ট হান্টিং, তাহলে এই জন্য এখানে ক্লায়েন্ট হান্টিং দেওয়া আছে। আপনার ক্লায়েন্ট ওয়েবসাইটের নাম যেটা সেটা আপনি দিয়ে দেবেন। নেমের জায়গায় ওই জিমেলটা, হ্যাঁ জিমেলটাই আছে, জিমেলটার মধ্যেই অ্যাক্সেস সব কিছু আছে। এটা জিমেল দিয়ে করা তো, যার কারণে ইমেলটাই আছে এখানে। ওয়েবসাইটের লোগো, তাহলে ওয়েবসাইটের লোগো এখানে জাস্ট একটা দেখানোর সুবিধাতে এমনিতে ফোন টোন করে দেখুন। এই ওয়েবসাইট তো আর আসলে এটা জাস্ট একটা দামি ওয়েবসাইট, জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে করা, এটা কোনো টিজনেসের জন্য না। তো এই জন্য আসলে যেমন তেমনভাবে একটা ছবি দেওয়া আছে। আপনারা কী করবেন, ক্লায়েন্টের লোগোটা আপনারা এখানে আপলোড করে দেবেন, আর হ্যাঁ এখন তো ক্লায়েন্ট নাই, তাই না? এখন কথা হচ্ছে ক্লায়েন্ট যখন সাইটটা তৈরি করছে, ডেভেলপার কিন্তু লোগো টোগো এগুলো দিয়েই দিচ্ছে, তো এখানে থেকেই যাবে। ডেভেলপার যে ওয়েবসাইট যখন করছে, যেমন এই যে কোর্স করা আছে, এই যে লোগো দেওয়া আছে না, তো এই লোগো তখন ওই ডেভেলপার এই জায়গার মধ্যে সেট করে রাখছে, বা লোগোটা অলরেডি আপলোড করাই আছে ওয়েবসাইটের মধ্যে, শুধু আপনি এই জায়গায় আপলোড করবেন। কোথায় জায়গায় এই যেখানে রিপ্লেস ইমেজ যদি যান, আমরা নতুন এটা এই যে মিডিয়ার মধ্যে আছে এই জায়গায়, মানে আপনি যা কিছু করবেন ওয়েবসাইটের মধ্যে, ইমেজ ভিডিও যা কিছু করবেন এই মিডিয়ার মধ্যে এসে জমা থাকবে সেগুলো। এই যে তাহলে জাস্ট আপনি ওইখানে লোগো নাই, কিন্তু মিডিয়ার মধ্যে তো লোগো আছে, কিন্তু যেহেতু ওয়েবসাইটের মধ্যে লোগো আপলোড হয়েছে
তার মানে মিডিয়ার মধ্যে এসে জমা হয়ে আছে, আপনি শুধু সেটা সিলেক্ট করে দেন। ধরেন আমার লোগো এখন এইটা, আমি এটা দিলাম। এই যে এটা দেওয়ার সময় বলতেছে কি, এই যে অল টেক্সট মানে কি অল্টার টেক্সট দিয়ে আপনাকে দিতে হবে। তাহলে আমরা কী দেবো এখানে, আমরা ইমেজের মধ্যে বলছিলাম ইমেজ অপটিমাইজেশন। এখন বলেন আমরা কী দেবো, আপনাদের তো সেগুলো আমি মুখস্থ করতে বলছিলাম, এখন আপনারা করবেন আমি করবো। এখানে তো যে আমাদের কীভাবে লিখতে হবে বলেন, ইমেজ অপটিমাইজেশনে কীভাবে লিখতে হবে? হ্যাঁ, তারপর তারপর মানে মেইন ইয়ার দিতে হবে, আচ্ছা, তাহলে আমাদের যে কিওয়ার্ডটা আমরা যে পেজের জন্য এসিও করতে যাচ্ছি, তাহলে এই পেজের জন্য যেহেতু এটা লোগো, তাই লোগোর জন্য ওই কিওয়ার্ড কিন্তু হবে না, আপনার বিজনেসের নাম হবে, কারণ এটা বিজনেসের লোগো, সেক্ষেত্রে বিজনেসের নাম হবে। কিন্তু যখন আপনি একটা পেজের মধ্যে যে এসিও করতে যখন ইমেজ ব্যবহার করবেন, তখন ওই ইমেজের মধ্যে আপনাকে কিওয়ার্ড বেস হতে হবে, সেটা চিন্তা করতে হবে। বুঝতে পারছেন কোনটা? ক্লায়েন্ট লোগো তো অলরেডি আপলোড, আমি তো বললাম ক্লায়েন্ট হান্টিং ওয়েবসাইটের জন্য এই যে ক্লায়েন্ট হান্টিং। তারপরে এখানে টাইটেল, ক্যাপশন এগুলো দরকার নাই, ডেসক্রিপশন এগুলো দরকার নেই, যেদিকে সিলেক্ট, তাহলে এই লোগোটা চেঞ্জ হয়ে গেল। এই দিয়ে এটা সেভ চেঞ্জ করে দিলেন। সোশ্যাল প্রোফাইলের দরকার নাই, জাস্ট এভাবেই থাকবে, এইটার মধ্যে ক্লিক করি, এভাবেই থাকবে, তাহলে সেটা সেভ চেঞ্জ করে দেবেন। পার্সোনাল প্রিফারেন্সের মধ্যে যেটা কাজ হলো, এই জাস্ট এটা এই যে ইমেলটা দিয়ে দেওয়া, মনে করেন যে এসিও নিয়ে যদি কোনো টিপস আসে, সেগুলো কি আপনি জানতে চান কিনা ইমেলের মাধ্যমে, অবশ্যই জানতে চাই, তাই না? তাহলে ওই ইমেলটা আপনাকে এখানে দিয়ে এই জায়গায় ক্লিক করতে হবে, তাহলে দিয়ে ক্লিক করবেন আর কি, নাকি তুমি না দেখাই। এখানে একটা জিনিস বলতেছে, আর ইউ ওপেন টু হেল্প আস ইমপ্রুভ আওয়ার সার্ভিস, এখানে বলতেছে নো, মানে এই বিষয়টা হলো কি আপনার ডাটা আপনি অন্য কারো কাছে শেয়ার করতে চান কিনা, ওয়েবসাইটের ডাটা, এটা হলো নো আর এটা হলো ইয়েস। তাহলে অবশ্যই আমরা নো দিতে চাই না, তাই না? আমাদের ওয়েবসাইটের ডাটা অন্য কাউকে আমরা দিতে চাই না, এটা আমরা নো করে দেবো, দিয়ে সেভ চেঞ্জ। দেয়ারফর ফাইনাল কনফিগারেশন এখানে দেখায়, এই যে অর গো টু ইউর ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন, বাস হয়ে গেল। জেনারেলের কাজটুকু শেষ, ইউএসটির জেনারেলের কাজটুকু আমাদের শেষ হয়ে গেল। এখন আসেন সেটিংয়ের কাজ। সেটিংয়ের কাজের মধ্যে আমাদের কি সাইট ফিচার সবগুলো অ্যানাবল থাকবে। সাইট ফিচার এই যে সবগুলো যদি অ্যানাবল না থাকে, এগুলো অ্যানাবল করা আছে, কারণ ওই যে বললাম আমি যে ইউএসটিসি অলরেডি ইনস্টল করা ছিল, মানে এগুলো আমাদের প্রিভিয়াস ব্যাচে দেখানো হয়েছে, যার কারণে সব কিছু এই সেট করে রাখাই আছে। আপনাদের ওয়েবসাইটে তো ফার্স্ট টাইমে যখন হবে তখন আর কি এটা এগুলো হয়তো টিকমার্ক মানে সিলেক্ট করা থাকবে না, তখন আপনাকে সিলেক্ট করতে হবে। সাইট ফিচার জায়গায় সব কিছু অ্যানাবল থাকবে, এই যা আছে সব কিছু অ্যানাবল করে দিবে। আচ্ছা, তারপর হচ্ছে সাইট বেসিস জায়গায় কি, যে ওয়েবসাইটের নাম যেটা আমি অলরেডি দিয়ে আসলাম, অল্টারনেট ওয়েবসাইট নাম, যদি আর একটা নাম থাকে তাহলে আর একটা নাম আপনি দিবেন, না থাকলে না, এভাবে ফাঁকা থাকবে। ট্যাগলাইন হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা যে মেন কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা এখানে দিতে হবে। ওয়েবসাইটে যে মেন কিওয়ার্ড যেটা, সেটা এই জায়গায় দিতে হবে। মানে একটা ওয়েবসাইটকে আমরা যতগুলো ওই ওয়েবসাইটের যতগুলো পেজ থেকে হোম পেজটা র্যাঙ্ক করা, মানে ওই ওয়েবসাইটটা পুরোটাই যাওয়া র্যাঙ্ক করানো, তাহলে ওই হোম পেজে যে কিওয়ার্ড হবে সেইটা কিওয়ার্ড এখানে হবে। টাইটেল সেপারেটের মধ্যে আমরা কী রাখবো, ড্যাশ অথবা পাইপ, তাই না? ড্যাশ অথবা পাইপ, তার মধ্যে অলরেডি পাইপ সিলেক্ট করাই আছে, কারণ ওই যে আগে থেকেই করা ছিল, যার কারণে এভাবে করা আছে। তারপরে হলো আজকে আপনার সাথে ভর্তি হওয়া নিয়ে কিছু আলোচনা করবো। আসছে রে, অলরেডি $5,000 আর্নিং হয়ে গেছে তার, এখন আবার বলে ভর্তি হবে। ওই আপনাদের মনে হয় আমি দেখাইছিলাম কিনা জানি না, কাউসার নামে এক ব্যক্তিকে বলছিলাম না যে একটা ফিটনেস একদম মনে করেন যে ভুলে গেছেন নাকি? হ্যাঁ, না একটা ছেলেকে আমি দেখাইছিলাম কিনা, যে ছেলেটা হচ্ছে আনস্মার্ট টাইপের মনে এই দেখেন
এই যে ছেলেটার কথা বলছিলাম না একদিন মনে হয়, এই ছেলেটা মানে কথাবার্তা ফিটনেস ততটা ভালো একটা কোয়ালিটিফুল পিয়ার না, তবু ওই পাবলিক ওটা না তো আর ওনার আরেকটা ভিডিও আছে, তো ওই ভিডিওতে ফেস ওনার দেখা যাচ্ছে না, ফেস ব্লার করে দেওয়া আছে। চিন্তা করেন আপনারা যারা মেয়ে আছেন এখানে, একবার চিন্তা করেন আপনারা যদি 1 লক্ষ টাকা ইনকাম করেন তাহলে আপনার হাজব্যান্ড আপনার সম্পর্কে কি বলবে? কি আর নিজের জন্যই খালি না, যারা আপনারা মেয়ে আছেন ভিতরে ভিতরে তো স্বপ্ন আছে। এই যে এই ছেলেটা ভিতরে ভিতরে একটা স্বপ্ন আছে না, এই শালারে হাজবেন্ডের বাড়ি যা যদি শালারে তখন যদি আমার দেখেন তো কে, হ্যাঁ ও বাটার আসে। এই যে যেমন দেখেন ও যে ঘরটার মধ্যে আছে খুব একটা মানে নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে, একজন ফিটনেস, তারপর কথা বলার মানে যে কথা বলবে দেখে নিলে কথা বলছি বলার পরে বলি যে আচ্ছা ঠিক আছে এক্সারসাইজ দিতে দেওয়ার পরে বলছে তো কোরআন বলছি যে আমি তো ফেড সফটওয়্যার ব্যবহার করি, তারপরে বলছে না তাই তো বলতে হয়। আচ্ছা তো বাচ্চা ঠিক আছে আমি তোমারে 60 দিই, 60 দিছে যে আচ্ছা ঠিক আছে করো, থাম্বনেল ডিজাইন নিয়ে পরে এগুলা ভিডিও এডিটিং করে দিলাম, দেওয়ার পরে বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি তো অনেক সুন্দর কাজ করো। প্রথম দিন থাম্বনেল দেওয়ার পরে সে থাম্বনেল খালি কয় বুঝছেন, থাম্বনেল তৈরি করতে পারো, ওই থাম্বনেল কথাটাও মানে স্পেলিংটাও সুন্দরভাবে বলতে পারেন আর কি, কাজ আপনাকে ফ্রিতে করে দিই, কিন্তু ছেলেটা কাজ ভালো জানে। ওইটাই তো ওনার কাজ করে দিই, সব সময় আপনার পাশে আছি। এই দেখেন মানে এই যে ধরনের মানে ফ্যামিলি থেকে মানে ও যে রুমটাতে কাজ করতেছে, আমি ওনাকে ছোট করার উদ্দেশ্যে আমি কিন্তু বিষয়টা বলতেছি না, যাই আপনাদেরকে আপনারা যে অবস্থানে আছেন, আপনারা যে অবস্থান থেকে আছেন সেই অবস্থান থেকে এই খারাপ অবস্থায় আছে কিনা জাস্ট এটা তুলে দেবে, এটা বলার জন্য কিন্তু এই ভিডিওটা আমার ওপেন করা। তাহলে ও যে রুমটার মধ্যে আছে এবং ও যে মানে খুব একটা ভালো ঘরের মধ্যে থেকে না, হ্যাঁ মানে ফ্যামিলি থেকে এই ধরনের কোনো জ্ঞান কানুন ওনাভাবে উনি বলেনি বা উনি শোনেনি, একদম খুব সহজ সরল একদম সাদাসিধে একজন ব্যক্তি। তো এই পাবলিক কিন্তু ভালো পরিমাণে আর্নিং করতেছে, এনার কথাই বলতেছিলাম যে উনি আমাকে মেসেজ দিল যে কয়েকদিন আগে থেকে উনি ভালো করে কয়েকটা পেমেন্ট নিয়ে আসলো আর কি, এটার নাকি আমার অনেক আগে ভিডিও করা, দেখেন এটা ভিডিও প্রায় 11 মান্থ হয়ে গেল, তার মানে উনি কিন্তু কাজ করতেইছে এই যে ওই সেই পাবলিক আর কি। হ্যাঁ এই যে কয়েকটা পেমেন্ট ভালো পরিমাণে পেমেন্ট নিয়ে আসতেছে এবং আমাকে ফেলে দেখাচ্ছে, স্ক্রিনশট নিয়ে দিচ্ছে। এই সর্বশেষ আমাকে বলতেছে কি ভাই আজকে আপনার সাথে ভর্তি হওয়া নিয়ে কিছু আলোচনা করব, তার মানে এখনও সেই স্কিল অর্জন করার ক্ষেত্রে আরও অ্যাডভান্স স্কিল অর্জন করাগুলোর ক্ষেত্রে বা ক্লায়েন্ট কমিউনিকেশন হ্যান্ডলিংগুলোর ক্ষেত্রে এখনও তার শেখার জানার আগ্রহগুলো আছে। হ্যাঁ তো মনে করেন যে এই এসইও, তারপরে গত পরশু দিন একটা ভিডিও পাবলিশ হলো কাঞ্চনজঙ্ঘার এক ভাই, কাঞ্চনজঙ্ঘা তেঁতুলিয়া বাড়ি, ও হলো কি মানে নদীতে পাথর তোলে, হ্যাঁ না দিনের বেলা ওই কাজগুলোও করে, দেন এদিকে ফ্রিল্যান্সিং সময় দিয়ে উনি একটা ক্লায়েন্ট পেয়েছে $200 এবং এর আগেও ওই ক্লায়েন্ট উনি পেমেন্ট আরও আনছে আর কি। জুলাইয়ে আমার বন্ধু চেন্নাইয়ে গেছে, ওখানে একজনের সাথে পরিচয়, তো মানে আমাদের রংপুরেরই, কিন্তু মানে ওনার হচ্ছে জাতিগতভাবে সুইপার, ডিজাইনের, মানে ওনাকে দেখে বোঝার উপায় নাই যে এরকম, সেটাই কিন্তু জাস্ট প্রচুর টাকা ইনকাম করে। এগুলো সবগুলো চেষ্টা ধৈর্যের উপরেই কিন্তু আসলে এগুলো নির্ভর করে। এই যে এই ভাইটা তার দক্ষতায় তো তাকে এই ভাইটার কথা বলতেছিলাম। তো আসলে আপনারাও এইসবের থেকে আপনারা ভালো অবস্থানে, আমার তো মনে হয় আমরা তো ফিটনেস চেহারার চাকচক্য দেখে তাই তো মনে হচ্ছে নাকি, কি হুজুর? হ্যাঁ কাজে চাকচিক্য হতে হবে।
কিন্তু ভালো মানে ভালো অবস্থানে যখন থাকবেন তখন কিন্তু ওই বিষয়গুলো অ্যাচিভ করতে সুবিধা হবে, তাই না? কারণ এনার তো মনে করেন হয়তো বা উনি ইউটিউব থেকেই আমার যতটুকু মনে আছে উনি ইউটিউব থেকেই এগুলো হাবিজাবি এগুলো উনি শেখা আর কি। হ্যাঁ, ওভাবে কোর্স টোর্স না প্রপার কোনো কোর্স টোর্স করতে পারে নাই, যার কারণে তো কোর্সের কথা আমাকে বললো আর কি, বলতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি ওই যে ক্লায়েন্ট হ্যান্ডলিং ভিডিও টিডিওগুলো চ্যানেলের মধ্যে দিছিলাম, আর আসলে কপালে থাকলে লেগে মানে হয়ে যায়। একটা রিজেক্ট একটা এমন একটা জিনিস, আপনার যদি রিজেক্ট না থাকলে আসলে হয় না, আর রিজেক্ট থাকলে যে কোনো উপায় আপনি যে অবস্থানে থাকেন না কোনো আসলে চলে আসে, এটাই আর কি একটা বড় ফ্যাক্টর। আচ্ছা আচ্ছা, সেটাই আপনার তো বলছিলাম। তো আপনারা ভিতরে ভিতরে মনে মনে স্বপ্ন দেখতেছেন শ্বশুর বাড়ি দেওয়া যদি 1 লাখ টাকা যদি ইনকামের কথা যদি কর হয়, তাই না? বা বিয়ের প্রথম মাসেই ধরেন যে বিয়ের ধরেন যে এরকম, আপনি একটা চিন্তা করেন বিয়ের প্রথম মাসেই $500 হয়েছে, প্রথম মাসে $500 ইনকাম হয়েছে, আপনার শ্বশুর বাড়ি। না না না, আমি আপনাদের কথা বলতেছি, আমার যে সময় বিয়ে হয়েছে আমার মনে করেন যে মানে একটা মানে প্রবাদ কথা আছে না, যে ছেলে যদি সরকারি চাকরি করে মা বাবারা কি কথা কয়, বাবা তুই কথা কইতে থাকে। এরকম আসলে ঘটনাটা ঘটছে আমার সাথে আর কি। যাই হোক, মানে ওই বিষয়ের দিকে না যাই, ভালো কিছু করলে সবাই আসলে বেশি ভালোভাবে ইয়ে দেয়। হ্যাঁ, সেটাই করছি যে আপনারা যারা আপু বাদে আপনি এই 3 জন আপনারা তো আনমেরিড, তাই না? ম্যারিড আবার। হ্যাঁ, তা আপনারা একবার চিন্তা করেন যে যদি বিয়ের প্রথম মাসে যদি $500 ইনকাম হয়, তাহলে শ্বশুর শাশুড়ি যখন জানবে কি আমার বৌমা অনলাইন থেকে $500 ইনকাম করছে এই মাসে, শালারে বৌমা তোমার কি কাজ বাজ তুমি এগুলো বাদ দাও, তুমি ওই যে কি থালা বাসন ভাত রান্না তরকারি বাদ দাও, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, ঠিকই? তাইলে আচ্ছা না, এরকম অবশ্যই যাদের ফ্যামিলিতে একটু ভালো 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 কিছু আছে তারা অবশ্যই এই জিনিসগুলোকে অনেক সময় তারা অ্যাভয়েডই করে, যে না এগুলো করার দরকার নেই, সব কিছু তো চলতেইছে ভালোভাবে। এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন। আবার অনেক হাজব্যান্ড চায় যে যদি যদি ইনকাম করে তাহলে ফির মুখ ছাড়িয়ে চলে যাবে। এই বিষয়গুলো অনেক হাজব্যান্ড এই জন্য রাজি না, এগুলো যাওয়ার দরকার নেই। সেটাই। যাই হোক, এই যে আমাদের সাইড ইমেজটা দিতে হবে। সাইড ইমেজ বলতে যেটা বলতেছিলাম, যেটা হলো এই ইমেজটা দিতে হবে। এটা সাইজ 1200 থেকে 675 পিক্সেল। তারপরে হচ্ছে সাইট প্রিফারেন্স, এটা অ্যানাবল থাকবে। ইউজেস ট্র্যাকিং, সাইট পলিসি, এগুলো নিচের দিকে আর কোনো কাজ নাই। হ্যাঁ, এগুলোর কিন্তু কাজ নেই, শুধু এইটাই এখানে অ্যানাবল রাখবেন, এটা অফ থাকবে। তারপরে হচ্ছে সাইট রিপ্রেজেন্টেশনের মধ্যে অর্গানাইজেশন পারসন, আবার এগুলো অলরেডি করা আছে পারসন, সাইট ইউজার জিমেলটা অলরেডি দেওয়া আছে, এই যে লোগো দেওয়া আছে, এগুলো তো আমরা করছি। তারপরে হলো সাইট কানেকশনে আমাদের কোনো কাজ নাই, বাইদু বিং গুগল এখানে আমাদের কোনো কাজ নাই। তারপরে হচ্ছে কন্টেন্ট টাইপের হোম পেজের এখানে আমাদের ফ্রিতে দেবো, যে এই জন্য এখানে কোনো কাজ নাই। পোস্ট আমরা মানুষকে দেখাতে চাই কিনা, আমাদের সার্চ রেজাল্টে পোস্ট আমরা অবশ্যই দেখাতে চাই, এটা টিকমার্ক থাকবে। দেন পোস্টের যে টাইটেল হবে, সেই টাইটেলের মধ্যে আপনি টাইটেল, সেপারেটর এগুলো রাখবেন কি না। ধরেন আমাদের তো এটা পোস্ট বেস না, যেটা তো ব্লগ সাইট না, এই জন্য এগুলোর মধ্যে এখানে দেওয়া নেই। বাট যেগুলো যদি আপনারা কখনো ব্লগিং সাইটের কাজ পান, ব্লগ সাইটগুলোর মধ্যে শুধু পোস্টেই হয়, সেক্ষেত্রে পোস্টের টাইটেল কী হবে, সেটা টাইটেলের সাথে আপনি সেপারেটর রাখতে চান কি না, রাখলে থাকবে, না থাকলে সবগুলো তুলে দেবেন। দেন ম্যাটার ডেসক্রিপশন কী হবে এগুলো হলো ব্লগ সাইটের ক্ষেত্রে। পেজ আমরা মানুষকে দেখাতে চাই কিনা, অবশ্যই পেজ দেখাতে চাই। এখন পেজের টাইটেল কি হবে, এখানে আমরা চাইলে না দিতে পারি, আমরা নতুন করে যখন আমরা পেজের মধ্যে যাব তখন আমরা এই বিষয়গুলো ইউজ করব। ধরো আমরা কিছু দিলাম না, প্রোডাক্ট আমরা দেখাতে চাই কিনা, যদি প্রোডাক্ট থাকে তাহলে আমরা দেখাতে চাই, তাহলে এটা অ্যানাবল থাকবে। যদি প্রোডাক্ট বেস ওয়েবসাইট না হয় তাহলে এটা বন্ধ থাকবে। ক্যাটাগরি আমরা মানুষকে দেখাতে চাই কিনা, সার্চ রেজাল্ট অবশ্যই ক্যাটাগরি দেখাতে চাই, এটা অ্যানাবল থাকবে। দেন এই বিষয়গুলো প্রোডাক্ট যদি থাকে তাহলে, যেহেতু এই ওয়েবসাইটের মধ্যে কমার্স আছে, তার মানে প্রোডাক্ট আছে, এই জন্য প্রোডাক্ট আমি দেখাতে চাই। যদি ক্লায়েন্টের যখন ওয়েবসাইট সার্ভিস ওয়েবসাইট পাবেন, ওখানে কিন্তু কমার্সও থাকবে না, প্রোডাক্টও থাকবে না, সেক্ষেত্রে এগুলো বন্ধ থাকবে। এই আর কি বিষয়। প্রোডাক্ট শিপিং ক্লাস, এটা যেহেতু এখানে প্রোডাক্ট আছে যার কারণে এটা অ্যানাবল করে দেওয়া আছে। আপনাদের ওয়েবসাইটে, ক্লায়েন্টের ওয়েবসাইটে যে সার্ভিস হয়েছে এটা বন্ধ থাকবে। প্রোডাক্ট ট্যাগ
এটা অ্যানাবল থাকবে। ট্যাগ আমরা মানুষকে দেখাতে চাই কি না, দেখাতে চাই, অ্যানাবল থাকবে। নিচের দিকে অ্যাডভান্স, ক্রাউড অপটিমাইজেশন, এগুলো কোনো কিছু আমাদের এখানে কাজ নাই। তারপর হচ্ছে ব্রেড ক্যাম্পসে আমাদের কাজ নাই। অথর আর্কাইভ আমরা দেখাতে চাই, অথর আর্কাইভ অ্যানাবল রাখবো সার্চ ইঞ্জিনের মধ্যে, এটা আমাদের অফ থাকবে বা অন থাকলেও সমস্যা নাই। ডেট আর্কাইভ এটা অন থাকবে, এটা অফ থাকবে। ফরম্যাট আর্কাইভ, স্পেশাল পেজ, মিডিয়া পেজেস, RSS এর আমাদের কাজ নাই, এই চারটার আমাদের কাজ নাই। ডেট আর্কাইভ আর অথর আর্কাইভে শুধু প্রথমটা করে অ্যানাবল থাকে, পরেরটা বন্ধ থাকবে। এতটুকু হচ্ছে একটা ওয়েবসাইটের যখন আমরা SEO করতে যাবো পেজগুলো, তার আগে আমাদের USTSEO যে কনফিগারেশনটা আমরা যতটুকু দেখলাম এতটুকু আমাদের আগে করে নিতে হবে। করে নেওয়ার পরেই আমাদের পেজের SEOর কাজে আমরা চলে যাব। তাহলে একটা ওয়েবসাইটের SEO বলতে আমরা কি বুঝি? একটা ওয়েবসাইটের SEO বলতে আমরা কি বুঝি বলেন? একটা ওয়েবসাইটের SEO বলতে ওই ওয়েবসাইটের যে পেজগুলো থাকবে সেই পেজগুলো SEO করা মানেই ওই ওয়েবসাইট SEO ডান। এখন পেজ বলতে কি কি পেজ বলতেছি, যে হোম পেজ করতে হবে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই দুটো পেজ থাকে কিন্তু সার্ভিস পেজগুলোতে। কন্ট্যাক্ট, অ্যাবাউট আস এই দুটো দরকার নাই। হোম পেজ, সার্ভিস পেজ, ওইগুলোই আপনাকে সার্ভিস পেজগুলো SEO করতে হবে, হোম পেজ SEO করতে হবে। প্রাইভেসি পলিসি যে পেজগুলো থাকে এগুলো দরকার নাই। যেমন এক্ষেত্রে কন্ট্যাক্ট, অ্যাবাউট আসের দরকার নাই, এখানে বাংলাদেশ, সব আর হোম পেজ, এই তিনটা। তাহলে আমরা চলে যাব পেজের মধ্যে, এই পেজ থেকে অল পেজ। আসার পর দেখেন এখানে দেখেন আমার কতগুলো পেজ দেখাচ্ছে, বাংলাদেশ, কার্ড, চেক আউট, মাই অ্যাকাউন্ট, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, সব। তাহলে সব তো করতে হবে, কিন্তু এই যে কার্ড পেজ আছে, চেক আউট আছে, মাই অ্যাকাউন্ট আছে, এগুলো একটা করে পেজ হিসেবে এখানে আছে। তাহলে এগুলোকে আমরা SEO করবো? কারণ আমাদের এইখানে যেগুলো পেজগুলো আমরা আছে সেগুলোই শুধু করবো। এই যে কার্ড, চেক আউট, মাই অ্যাকাউন্ট, প্রাইভেসি পলিসি এগুলো কিন্তু দরকার নেই, রিফান্ড পলিসি এগুলো দরকার নেই, সব করতে হবে, সব করতে হবে। তারপর হচ্ছে বাংলাদেশ নামে একটা পেজ আছে না এখানে, বাংলাদেশ করতে হবে, এই আর কি। তাহলে আমরা বুঝলাম না একটা ওয়েবসাইটে কোন পেজগুলোকে আমাদের মূলত SEO করতে হবে। ওকে, তাহলে আগামী ক্লাসে আমরা ফাইনালি ওয়েবসাইটের পেজ SEO করাটা দেখব ভিতরে। আর আপনারা তাহলে এই কাজটা আমরা দেখতেছি, তাহলে কী বার না, রবিবার, সোমবার। তাহলে শনিবারের কাজ হলো আপনাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেট আপ করা, সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে না করে আসার চেষ্টা করেন না। যদি নাই করেন তাহলে আসারই দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা করে আপনার ডক্স ফাইলের মধ্যে রাখবেন, সেটার অ্যাক্সেসটা দিয়েই আসবেন, তা না হলে আবার তো হচ্ছে না। SEO ক্লাস ধরেন আরও আমাদের, হ্যাঁ ক্লায়েন্ট হ্যান্ডলিং নিয়ে কথা হবে, আমাদের SEO আরও 2টা ক্লাস হবে, ও সবই দেবো, লাস্টের ক্লাসে সব দেবো, ক্লায়েন্ট হ্যান্ডলিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সব পাবে। এটা ওয়েবসাইটের অন পেজ করতে হবে, এই সার্ভিসের উপর। এই যে আমরা যে ওয়েবসাইট SEO যা শিখতেছি এগুলো কি মার্কেট প্লেসে সার্ভিস আছে কিনা, কারা দিচ্ছে, আপনি দিতে পারবেন কি, এগুলো নিয়েও কথা হবে। যাবে, মানুষ তো করতেছে, আমি দেখাবো সেগুলো। রবিবার দিন দেখাবো, সোমবার দিন দেখাবো, 33 না 34